কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ ছিল লোকসভায় এবং সেখানেই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল কংগ্রেসের একেবারে ভূত ভবিষ্যৎ বর্তমানে যত নেতা নেত্রী আছেন তাদের সকলকে তার নিশানায় রেখেছেন। এই নিশানায় যেমন রয়েছেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, তার পরবর্তীকালে বর্তমান রাহুল গান্ধীকেও নাম না করে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি তার কটাক্ষের নিশানায় ছিল বিরোধী ইন্ডিয়া জোটও। সেখানে ইন্ডিয়া জোটকে একলা চলরে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশের উন্নতি হয়েছে সে কথা তুলে ধরেছেন তিনি। তার এই যে 10 বছর ধরে তার যে শাসন, তার শেষ ভাষণ আজকে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে আগামী দিনে কোন জায়গায় তিনি দেখতে পাচ্ছেন 2047-এর যে স্বপ্ন বাজেটে নির্মলা সীতারামন দিয়েছিলেন, সেখানে তিনিও তৃতীয় বৃহত্তম অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং চীনের পরেই ভারতের স্থান হবে এমন স্বপ্নও দেখিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী দিনে ডিজিটাল দুনিয়া, পর্যটনের দুনিয়ায় প্রচুর কর্মসংস্থান হবে সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আর সবশেষে বলেছেন যে এই যে মহিলা, তরুণ, কৃষক এবং তার পাশাপাশি এই যে চারটি দরিদ্র, এই যে চারটি স্তম্ভের ওপর তার সরকার দাঁড়িয়ে এবং তাদের উন্নতিকল্পেই তার সরকার চিন্তাভাবনা করে, সেই কারণেই আগামী দিনেও এই লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 370 আসন তো পাচ্ছেই, এনডিএ সার্বিকভাবে 400 ছাড়িয়ে যাবে বলেই দাবি করেছেন তিনি। এই আবকি বার 400 পার আজ সংসদ থেকেই এই ধ্বনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপির শরিক দল এবং বিজেপির সাংসদরা। ফলে এভাবেই পুরো বিরোধী দলেদের একেবারে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে ধর্তব্যের মধ্যেই আনেননি। লোকসভা নির্বাচনের আগে তার যে শেষ ভাষণ, এভাবেই তিনি 4-6 হাঁকিয়েছেন আজ সংসদে দাঁড়িয়ে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষণ দিচ্ছেন তখনই আমরা দেখছি আজকে দিনভর যে সমস্ত ঘটনাগুলো অন্য দেশের অন্যান্য জায়গায় ঘটে গেল সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তুলে দিচ্ছে। যখন প্রধানমন্ত্রী একথা বলছেন আজকে, তখন আমরা দেখেছি দুপুর 12টার সময় চম্পাই সোরেনের ঝাড়খণ্ডে তার মন্ত্রিসভার ওপর যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার যে দায় ছিল, সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি। যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কিনা সময় লাগছিল, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাদের মুখ্যমন্ত্রীকে আহ্বান করছিলেন না, তার কাছে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বিধায়ক আছে জেনেও তাকে আহ্বান করছিলেন না তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে। সময় বেরিয়ে যাচ্ছিল এবং মনে করা হচ্ছিল ঘোড়া কেনা বেচা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন তিনি। অন্যদিকে চণ্ডীগড় তার মেয়র নির্বাচনে যেভাবে দুর্নীতি করেছিল এই ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং আপের জোট থাকলে সেখানে কংগ্রেস এবং আপের জোটের যিনি পদপ্রার্থী ছিলেন তিনি জিতলেও শেষ পর্যন্ত ভোট বাতিল করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে মেয়র করে দেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার। সেই বিষয়টি যায় শীর্ষ আদালতে এবং শীর্ষ আদালত আজকে এই ঘটনায় তীব্র ভর্ৎসনা করেছে। প্রিজাইডিং অফিসারের বিচার হওয়া উচিত, গণতন্ত্রের হত্যা হয়েছে বলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। ফলে যে একটা রামরাজ্য স্থাপন হয়েছে বলে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন, সেই রামরাজ্য আদতে কতটা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন শুভজিৎ সরকার, সিপিএমের মুখপাত্র শুভজিৎ সরকার। আপনাদের কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কংগ্রেসকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেছেন। কংগ্রেসকে জড়িয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ যেমন করেছেন, কংগ্রেসের পরিবারতন্ত্র, শুধু কংগ্রেস নয়, কংগ্রেস তো বটেই, যেখানে যেখানে পরিবারতন্ত্র রয়েছে সেই পরিবারতন্ত্রের একটা সংজ্ঞাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রথমে শোনাবো সেই পরিবারতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। लोग आए, हम भी चाहते हैं ये इसकी चर्चा करिए। हमारे साथ, आपके साथ मेरा विषय नहीं है। देश के लोकतंत्र के लिए परिवारवादी राजनीति, पारिवारिक पार्टियों की राजनीति, ये हम सबकी चिंता का विषय होना चाहिए।
और इसलिए मैं किसी परिवार के 2 लोग अगर प्रगति करते हैं उसको तो मैं स्वागत करूंगा। 10 लोग प्रगति करें, मैं स्वागत करूंगा। देश में जितनी नई पीढ़ी अच्छे लोग आए, स्वागत योग्य है। सवाल यह है कि परिवार ही पार्टियां चलाती है। पक्का है कि ये अध्यक्ष नहीं होगा तो उसका बेटा होगा, ये नहीं होगा तो उसका बेटा होगा। ये लोकतंत्र का खतरा है। গণতন্ত্রের জন্য ক্ষতিকারক এই পরিবারতন্ত্র এবং পরিবারতন্ত্রের একটা ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি প্রথমে আসব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে? প্রথমত এই বক্তব্যই ওনার অন্তিম বক্তব্য। এরপরে তো ওনাকে নির্বাচিত হয়ে আবার এসে বক্তব্য রাখতে হবে। তো উনি চিরদিনই কথার জাগলারি করেন। ওনার তো এই প্রথম ওনাকে উত্তর দিতে হতো যে দেশের অর্থনীতিকে উনি পঙ্গু করলেন। ওনার যে সেকেন্ড টাইম জিতে আসার পর কোভিডের মতো এমন একটা ঘটনা ঘটল যেখানে দেশ স্তব্ধ হয়ে গেছিল। সেখানে আমরা দেখলাম যে 100টা পরিবার তাদের বৈভব, তাদের অ্যাসেট, তাদের টাকা পয়সা বহু অংশে বেড়ে গেছে। উল্টো দিকে কোভিডের সময় সাধারণ মানুষ তারা রেলে কাটা পড়ে মারা যাচ্ছে, জলের মধ্যে নদীর মধ্যে লাশ আসছে। ওনার বক্তব্যে সেটার তো রিফ্লেকশন থাকা উচিত ছিল। বিদেশ থেকে যে এত টাকা নিয়ে চলে গেল নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কি, বিজয় মালিয়া, রাত্রি সে ব্যবস্থায় ওনারা কী করলেন। তারপরে যে এত লক্ষ কোটি টাকা মুকুব করে দেওয়া হলো, ঋণ মুকুব করে দেওয়া হলো, এই কাদের ঋণ খেলাপিদের ঋণ মুকুব করে দেওয়া হলো, এটাতে দেশের অর্থনীতিকে একটা বড় আঘাত আনলো। এই ব্যাপারে ওনার বক্তব্য কী? ওনার সময় বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির আশ্বাস দিয়ে উনি সরকারে এসেছিলেন। আজকে 10 বছরের প্রায় হলো, তা সেখানে 20 কোটি লোকের চাকরি দেওয়ার কথা ছিল। উনি কোথায় তার চাকরি দিয়েছেন? যে কালো টাকা ওনার উদ্ধার করার কথা ছিল সেই কালো টাকা কতজনের ব্যাংকে তিনি উদ্ধার করে পাঠাতে পেরেছেন? 15 লক্ষ টাকা যে ওয়াদা উনি করেছিলেন। এবং উনি কিছু করতে না পেরে উনি এখন পরিবারের কথা বলছেন। তাহলে আমি জানি না আকাশ বিজয় বর্গীর কীভাবে এসছেন পরিবারবর্গ ছাড়া, আমি জানি না রাজনাথ সিংয়ের ছেলে কীভাবে এসছেন, সেটা পরিবারবর্গ হয় কি না, বা বিভিন্ন বিজেপি পার্টির বহু নেতা আছে যাদের পরিবারের লোকেরা রাজনীতিতে এসছেন। সেখানে দাঁড়িয়ে উনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কোনো কথা বলতে পারলেন না। কোভিডের সময় দেশের অর্থনীতির যে সর্বনাশ উনি করেছেন, 100টা পরিবারের স্বার্থ দেখতে গিয়ে 140 কোটি দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। সেটা কিভাবে হলো, কেন হলো, সে তার কোনো উত্তর দিতে পারলেন না। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিতে পারলেন না। বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের কোনো বিষয় বলতে পারলেন না। উল্টে আমাদের রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেখানে 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার তার ম্যাচিং গ্রান্টের টাকা দেওয়া ছিল, সেই টাকাটা উনি দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণে ধর্ণা করতে হচ্ছে ধর্মতলায়, রেড রোডে, আম্বেদকরের জায়গায়। সুতরাং উনি নিজেই গণতন্ত্রে বিশ্বাস করেন না, উনি একদলীয় শাসনে বিশ্বাস করেন। উনি মাঝরাতে ওনার দল মধ্যপ্রদেশের মধ্যরাতে সরকার টপল করে, মহারাষ্ট্রে ওনারা ঘোড়া কেনাবেচা করে সরকার টপল করে। বেশ বেশ পরিবারতন্ত্র নিয়ে যে কথা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা সম্পর্কে সিপিএম এর অভিমত শুনতে চাইব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে যে বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে উনি আক্রমণ করছেন। আজকে উনি যদি সত্যি কাজ করে থাকতেন তাহলে ওনাকে এই ধরনের কথা বলতে হতো না, বরঞ্চ উনি বলতেন যে ভারতবর্ষকে কি কি জায়গায় উনি কাজ করেছেন এবং কি কি আগামী দিনে ওনার পরিকল্পনা আছে। কিন্তু ওখানে ওনার 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে কি, যে এই বিরোধীরা এরা খারাপ, এই বিরোধী দল অমুক করেছে, এই আমরা 400 সিট পেয়ে যাব। আচ্ছা, কেউ যদি সত্যি মনে হয় যে তার সে 400 কারণ 500 সিট পেতে পারে, তাকে জোর গলায় লোকসভা দাঁড়িয়েই বলতে হয় না। লোকসভা তো নির্বাচনের কোনো পথসভা বা জনসভা করার জায়গা না। লোকসভায় ওখানে নীতি নির্ধারণ করার জায়গা, ওখানে মানুষের দাবি দাওয়া নিয়ে আলোচনা করার জায়গা। সেখানে কে কত সংখ্যা পেতে পারে বা পাবে ওগুলো বুস্ট করার জায়গাটা লোকসভা নয়। আর পরিবারতন্ত্রের কথা হচ্ছে, যেমন আমরা বামপন্থী রাজনীতি যারা করি, আমরা সবসময়ই মনে করি যে রাজনীতি, সংসদীয় রাজনীতিতে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে। এখানে মানে রাজা কা বেটা রাজা হবে এমন নয় যে জো হকদার হ্যাঁ ও রাজা বানেগা। রাজা মানে ওই রাজতন্ত্রের রাজার কথা বলছি না, অর্থাৎ দায়িত্ব সামলানোর যে জায়গা, সেই জায়গায় সে যেতে পারবে যে যোগ্য হবে, যে মানুষের দ্বারা সমর্থন নিয়ে আসবে। কিন্তু
এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের এখনো তো সেই জায়গায় আমরা যদি দেখি সব জায়গায় তো স্টার্টিং লাইনটাই সেম নয়, যে কারণে এত বৈষম্য এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। আচ্ছা, বিজেপি বলছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা। আচ্ছা, জয় শাহ কে? জয় শাহ কার ছেলে? মানে কিভাবে কি কারণে তিনি হঠাৎ করে বিসিসিআই এর সেক্রেটারি হয়ে গেলেন? বিজেপির যারা বিভিন্ন রাজ্যের নেতা রয়েছেন, এই নেতাদের অধিকাংশদের ছেলেরা নেতার ছেলে বলে নেতা হয়েছে। আমি বলছি না যে নেতা রাজনৈতিক পরিবার থেকে যদি কেউ আসে সে রাজনীতি করবে, এটা কোনো ভুল নেই, ঠিক, রাজনীতির লোক রাজনীতি করবে না তো কেন করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনীতির লোকের ছেলে বলে বা মেয়ে বলে তারা বেশি জায়গা পাচ্ছে। আমরা এখানে কোনো দল, যে দলই রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের পক্ষে, তার বিরুদ্ধে আমরা সবসময় বলেছি, আগামী দিনেও বলবো। কিন্তু নরেন্দ্র মোদীর যে ভাষণ, এই ভাষণ থেকে কোনো আঙ্গিকেই ভারতবর্ষের গত 5 বছরে কি উন্নতি হয়েছে বা আগামী দিনে কি হতে পারে তার কোনো পরিকল্পনাও নেই, কোনো মূল্যায়নও নেই। আসলে দেখুন, উনি বুঝে গেছেন এখন ওনাকে নামতে হচ্ছে নির্বাচনী সভা করতে। সেই নির্বাচনী সভাটা পার্লামেন্টের মধ্যে করছেন। ওনাকে বলতে হচ্ছে যে আমরা 400টা সিট পাবো। 400 কেন, উনি আগে 200 সিট পান, 200 সিট পেয়ে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরিবারতন্ত্র নিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা দর্শকদের শুনিয়েছি। আপনি এসে কংগ্রেস এবং সিপিএম এর বক্তব্য শুনেছেন, আপনার প্রতিক্রিয়া জানবো। তৃণমূল কংগ্রেস, দেখুন, আজকে পরিবারবাদ নিয়ে এখানে যে ব্যাখ্যা আমি ঢোকার সময় শুনলাম, যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে ব্যাখ্যা দিচ্ছিলেন, সেই ব্যাখ্যাটা অপব্যাখ্যা। তার কারণ আমরা বলেছি পরিবারবাদ বলতে এটাই বোঝায় কোনো একটি পরিবার দ্বারা কোনো দল যদি পরিচালিত হয়। আজকে আকাশ বিজয়বর্গীর দ্বারা বিজেপি দল পরিচালিত হয় না, বা কৈলাস বিজয়বর্গীর দ্বারা বিজেপি দল পরিচালিত হয় না, কিন্তু পিসি ভাইপোর দল তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়। আজকে তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের দ্বারা আরজেডি পরিচালিত হয়। আজকে গান্ধী পরিবার দ্বারা কংগ্রেস পরিচালিত হয়। আজকে স্ট্যালিন বা উদয়নিধি মারানের দ্বারা ডিএমকে পরিচালিত হচ্ছে। এই পরিবারবাদের বিরুদ্ধে আমাদের কথা। কারণ কোনো পরিবারের হাতে যদি কোনো রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলে তাদের কর্মীদেরকে, সেই গণতন্ত্রের অধিকারটা, গণতান্ত্রিক অধিকারটা সে দলের মধ্যেই হোক আর দলের বাইরেই হোক, কোনো একটা পরিবার যদি নিয়ন্ত্রণ করতে থাকে সেই রাজনৈতিক দলটাকে, তাকেই আমরা পরিবারবাদ বলছি। সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলতে চেয়েছে, তাছাড়া কিছু না। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। অন্যান্য যে সমস্ত বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী, সেই সমস্ত ইস্যু উঠে আসবে আমাদের এই আলোচনা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে একদিকে যেমন তিনি পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন, ঠিক তার পাশাপাশি বিরোধীদের কার্যত নস্যাৎ করে দিতে ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আমরা দর্শকদের শোনাবো। कांग्रेस का विश्वास हमेशा सिर्फ एक परिवार पर रहा। एक परिवार के आगे वो न कुछ सोच सकते हैं, न कुछ देख सकते हैं। कुछ दिन पहले भानुमति का कुनबा जोड़ा, लेकिन फिर एकला चलो रे करने लग गए। कांग्रेस के लोगों ने नया नया मोटर मैकेनिक का काम सीखा है और इसलिए अलाइनमेंट क्या होता है उसका ज्ञान तो हो गया होगा, लेकिन मैं देख रहा हूं अलायंस का ही अलाइनमेंट बिगड़ गया। इनको अपने इस कुनबे में
अगर एक दूसरे पर विश्वास नहीं है तो ये लोग देश पर विश्वास कैसे करेंगे। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। সেখানে তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে যারা রয়েছে কংগ্রেসের সঙ্গে মোটর মেকানিকদের তুলনা করেছেন, অ্যালাইনমেন্টের কথা বলছেন এবং এই অ্যালায়েন্সের যে অ্যালাইনমেন্ট একেবারে আর কংগ্রেসের নিয়ন্ত্রণের মধ্যে নেই সে কথাই বলেছেন তিনি। পাশাপাশি আপনারা সম্প্রতি দেখেছেন যে সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন এ রাজ্যে একলা চলরে নীতি নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, পাশাপাশি সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব তিনিও বলেছেন এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা উত্তরপ্রদেশে হবে সেই উত্তরপ্রদেশে ন্যায়যাত্রার বিষয় কিন্তু তাকে জানানো হয়নি, ফলে সেই বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, সামান্য হলেও ক্ষুণ্ণ। ফলে এই জায়গা থেকে আদতে ইন্ডিয়া জোট যে আদতে খুব একটা মজবুত নয় সেই বিষয়টি একলা চলরে বাক্যবন্ধের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করতে চেয়েছেন এবং এই জায়গাতেই কিন্তু ইন্ডিয়া জোট তথা কংগ্রেস সার্বিকভাবে সমগ্র অবিজেপি শক্তিকে নস্যাৎ করে দিয়েছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে আমরা একে একে জানবো এক একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন? এইটুকু আমি বলতে পারি যে ভারতবর্ষে বিজেপি 2019 সালেও যা ভোট পেয়েছিল সেই ভোটের বিরুদ্ধে যে ভোট পড়েছিল সেই ভোটগুলো যদি একত্রিত একই ছাতার তলায় হতো তাহলে বিজেপি কিন্তু 2019-এও যে বড় বড় কথা বলছি ওরা 2019-এও জিততে পারতো না। তো আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম যে ভারতবর্ষের একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপিকে পরাস্ত করতে, কিন্তু পরবর্তীকালে নানান ধরনের ঘটনা ঘটল এবং এখনও পর্যন্ত আমরা চাই যে আমরা বলেছিলাম কংগ্রেসকে যে কংগ্রেসের যে সীমিত শক্তি তারা 300টা সিটে লড়াই করুক আর 243টা আরও আঞ্চলিক দলকে দিক। পশ্চিমবাংলায় আপনারা জানেন কংগ্রেসের 2টো লোকসভার আসন আছে এবং বিধানসভাতে 2021-এ কংগ্রেস একটা সিটও জিততে পারেনি। এখন তারপরে সিপিএমও শূন্য পেয়েছে, মানে অর্থাৎ আপনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন একলা চলরে এই অবস্থা এখন? না আমরা তো আমি যেটা প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতে আপনার প্রধানমন্ত্রী তো চাইবেন, প্রধানমন্ত্রীর এটা উদ্দেশ্য যে কি করে জোট কি এতটাই দুর্বল উনি বলে দিতে চাইছেন যে জোট দুর্বল, কিন্তু আমরা কখনোই মনে করি না যদি সবাই মিলে আন্তরিক হয় তাহলে জোট দুর্বল হবে। কিন্তু পরিস্থিতিটাকে উনি চাইছেন যে এমন একটা জায়গায় নিয়ে যেতে যাতে এরা বিরোধীরা এক ছাতা তুলি, তাহলে কংগ্রেসের বিরুদ্ধে নানান পরিবারতন্ত্রের কথা বললেন, আঞ্চলিক দলগুলো পরিবারতন্ত্রের কথা বলছেন, আঞ্চলিক দলগুলোকে বিরুদ্ধে উনি নানান ধরনের কুৎসা করেছেন, সিবিআই ইডিকে প্রতিহিংসা হিসাবে ব্যবহার করেছেন। তিনি তো কংগ্রেসকে যেরকম চিদম্বরমজিকে অ্যারেস্ট করেছেন সেমনি মহারাষ্ট্রে সঞ্জয় রাউতকে অ্যারেস্ট করেছেন, উনি সিসোদিয়াকে এতে দিল্লির উপমুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, কেরলে সিপিএমের যিনি মুখ্যমন্ত্রী তার বাড়ির লোককে সোনা পাচার কেসে ডাকা হয়েছে। তো নানানভাবে উনি বিরোধীদেরকে হেনস্থা করছেন। তো বিরোধীরা একজোট হতে চাইছে, সেখানে দাঁড়িয়ে যদি উনি মনে করেন যে বিজেপিরা একজোট না হয় তাহলে উনি লাভবান হবেন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1:1 লড়াইয়ের কথা বলেছিলেন, এখনও আমি মনে করি যে 1:1 লড়াইয়ের জায়গা রয়েছে। আমি আসবো এই বিষয়ে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এই আলোচনায় আরও একজন বিশিষ্ট অতিথি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। শক্তিদা, যেটা আপনার কাছে জানতে চাইবো, আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি বক্তব্য শুনিয়েছি। এক, পরিবারতন্ত্র নিয়ে তিনি কংগ্রেস তথা পরিবারতন্ত্র যে সমস্ত বিরোধী শক্তির মধ্যে রয়েছে তাদেরকে আক্রমণ করেছেন। দ্বিতীয়ত আপনি এসে শুনলেন ইন্ডিয়া জোটকেও কিভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। দুটি বিষয়ে উত্তর চাইবো আপনার কাছে। সেগুন পরিবারতন্ত্র নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন বা একলা চলো, নরেন্দ্র মোদীর টার্গেটই হচ্ছে ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভেঙে টুকরো করা। এই রাজনৈতিক দলটা আপনি যে প্রশ্ন উত্তর চেয়েছেন আমি নির্দিষ্টভাবে সারা ভারতবর্ষে কোন জায়গায় নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি এককভাবে আছে একটু চিন্তা করে দেখুন।
না না, পরিবারবাদ নিয়ে আমি বলছি যে তাহলে সেক্ষেত্রে এই যে রাহুল গান্ধী পরিবারতন্ত্র বলতে আপনি অন্য কোনো রাজনৈতিক দল দেখান তো যে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী একটার পর একটা শহীদ হয়েছে যারা বড় বড় কথা বলে। কোন রাজনৈতিক দলের কোন নেতা লড়াই করতে গিয়ে ভারতবর্ষের জাতীয় সংহতিকে রাখতে গিয়ে, ভারতবর্ষের সার্বভৌমিকতা, ভারতবর্ষের নির্দিষ্ট, বিজেপির বক্তব্য এখানেই যে তাহলে ওই পরিবারটাই কি দলকে পরিচালনা করবে? কখনো নয়। তাহলে আজকে ভারতবর্ষের সভাপতি যিনি হয়েছেন খার্গে সাহেব, ভারতবর্ষের সভাপতি হয়েছেন একদম সমাজের প্রান্তিক স্তরের মানুষ থেকে উঠে আসা। তার বেলা উনি রাষ্ট্রপতি করতে পারেন, তখন বলেন ওবিসি। আজকে আর যখনই রাহুলকে আক্রমণ করতে হবে, রাহুল গান্ধীকে বা জওহরলাল নেহরুকে বা রাজীব গান্ধীকে বা ইন্দিরা গান্ধীকে, তখনই পরিবারতন্ত্রের কথাটা উনি টেনে আনবেন। অমিত শাহ, জয় শাহ কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে? এগুলো দেখবেন। ইন্ডিয়া জোটে একলা চলরে বলছেন, আপনার কি মনে হয় ইন্ডিয়া জোট আদৌ মজবুত আছে? আমি আপনাকে আবার বলছি, দেখুন আমি কাউকে ছোট না করেই বলছি, বিরোধী রাজনৈতিক দলে কংগ্রেস সর্ববৃহৎ রাজনৈতিক দল, কোনো জায়গায় যদি আমাদের ভুল ভ্রান্তি থাকে সেটা ডেফিনেটলি রেকটিফাই করার সুযোগটা আমাদের। আজকে আমি মনে করি, এখনো মনে করি যে ভারতবর্ষের যদি সাংবিধানিক কাঠামোকে রেখে ভারতবর্ষের বিচার, ভারতবর্ষের সমস্ত রকম জাতীয় সংহতি, সর্বধর্মের মিলন, ভারতবর্ষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মানচিত্রটাকে ধর্মের নামে টুকরো যারা করে দিতে চায় যে তাদের প্রতিহত করতে হয়। একেবারে বুঝতে পেরেছি। দেখা যাক কংগ্রেসের অবস্থানটা আমরা শুনলাম, আমরা এই বিষয়ে সিপিএম এবং বিজেপির অবস্থানও শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো এই বিষয় নিয়ে যে আমরা ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বক্তব্য ইন্ডিয়া জোটে এখন এই মুহূর্তে সবাই বিচ্ছিন্ন, কার্যত একলা চলরের গান গাইছেন অনেকেই, এবং তার এই যে অ্যালায়েন্স, তার অ্যালাইনমেন্টটাই কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আসবো সিপিএম এর কাছে তাদের অভিমত শুনতে। দেখুন, নরেন্দ্র মোদীর তো ভাবা উচিত নিজের দল নিয়ে। উনি এখন বিরোধীরা কি ভাবছে তাই নিয়ে বক্তব্য রাখার থেকে তো মানে নিজে ওনার কি দলের কি অবস্থা সেটা নিয়ে ভাবুন না। বিরোধীরা যদি মনে হয় যে বিরোধীরা এতটাই উইক, এতটাই তাদের শক্তি নেই, তাহলে তাদের নিয়ে বেকার কেন কমেন্ট করে সময় নষ্ট করছেন? উনি তো 400 সিট পাবেন ওনার কথা অনুযায়ী। তাহলে যদি মানে কোনো ফ্যাক্টর না হয় ইন্ডিয়া জোট, তাহলে ইন্ডিয়া জোট নিয়ে কমেন্ট করছেন কেন? আসলে উনিও বুঝতে পারছেন যে এইভাবে উনি কিছু কমেন্ট, আলটপকা কমেন্ট করে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। মানুষ নির্দিষ্টভাবে যে যেখানে পারছে, যেভাবে পারছে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এবার কোথাও কোথাও হয়তো সিট শেয়ারিং হচ্ছে, কোথাও কোথাও অন্যভাবে হচ্ছে, কিন্তু মূল এজেন্ডা একটাই যে বিজেপি হাটাও দেশ বাঁচাও, এই এজেন্ডায় মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবার যার যদি মনে হয়, পাবলিকের যদি মনে হয় থাকে যে মোদী সরকার কাজ করেছে, বিজেপি সরকার কাজ করেছে, তাহলে আমরা যত যাই বলি বিজেপিকে মানুষ ভোট দেবে। আর যদি মনে হয়ে থাকে যে কাজ করেনি, স্বাভাবিকভাবে আমাদের কথা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের সমর্থন দেবে। এটা তো এতটা ঘুরিয়ে দেখানোর বিষয়টা নেই। আসলে পজিশন, সিচুয়েশন এমন জায়গায় চলে গেছে, উনি প্রথমে ভেবেছিলেন যে রাম মন্দির থেকে শুরু করে আরও বিভিন্ন যা উনি একটা ধর্মীয় একটা পরিস্থিতি তৈরি করবেন এবং তার মাধ্যমে হয়তো মানুষ বিজেপির পক্ষে চলে যাবে। কিন্তু দেখুন, রাম মন্দিরের জায়গায়, মানুষের বিশ্বাস মানুষের জায়গায়, মানুষ বুঝতে পারছে যে ওই জয় শ্রীরামের যে ঝান্ডা আর বিজেপির গেরুয়া ঝান্ডা দুটো এক জিনিস নয়। ওটা ধর্মের জিনিস, মানুষের কাছে রাখছে। আবার বিজেপির যে গেরুয়া ঝান্ডা সেটা তাদের রাজনৈতিক বিষয়। আসল এজেন্ডা হচ্ছে কিছুই না। বিজেপি ইজ নট ইন এ গুড সিচুয়েশন, যে কারণে এখন ওদেরকে বিরোধীদের নিয়ে কমেন্ট করতে হচ্ছে। যে ধর্মের কথা তুললো, আমি সেই জায়গা থেকেই ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে আসবো। আজকে প্রধানমন্ত্রী সে ভেতরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে কংগ্রেস কখনো দেখতে পায়নি, আমি হচ্ছি বিগেস্ট ওবিসি। এবার এই যে বিগেস্ট ওবিসি, এটা বলার প্রয়োজন হচ্ছে কেন? মানে রাহুল গান্ধী আজকে এ নিয়ে টুইট করে তিনি বলেছেন যে কারোর মাইন্ডসেট রয়েছে যে সামওয়ান ইজ স্মল অ্যান্ড সামওয়ান ইজ বিগ, be it OBCs, Dalits or Adivasis. They cannot be given economic and social justice without being counted. মোদিজি যদি মনে করেন তিনি বিগেস্ট ওবিসি বা বিগেস্ট আদিবাসীদের যদি তিনি ভালোই করতে চান, তাহলে যখন এই যে জাতের ভিত্তিতে গণনার কথা বলা হচ্ছে, তাহলে সেই গণনাটা করতে বাধা দিচ্ছেন কেন? কোথায় সমস্যা? দেখুন, সব থেকে যদি রাজনীতিতে দ্বিচারিতা করে থাকে স্বাধীনোত্তর ভারতবর্ষে, তাহলে সেটা জাতীয় কংগ্রেস করেছে। কালকের একটা কমিশন হয়েছিল 1954-এ, সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করতে দেননি নেহেরু
জওহরলাল নেহেরু, ফ্রিজ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম মন্ডল কমিশনের সময় কংগ্রেসের অবস্থান ছিল। তার আগে ইন্দিরা গান্ধী বলেছিলেন কি? ইন্দিরা গান্ধী বলেছিল মোহর লাগেগি না জাত পে না পাত পে, মোহর লাগেগি হাত পে। 1990 সালে মন্ডল কমিশনের বিরোধিতা করাকালীন রাজীব গান্ধীও সেম কথা বলেছিলেন, মোহর লাগেগি না জাত পে না পাত পে, মোহর লাগেগি হাত পে। যারা মন্ডল কমিশনের বিরোধিতা করেছে এবং যারা বরাবরে এই শ্রেণীবিন্যাসকে উপেক্ষা করে এসছে, তারা আজকে যেন তেন প্রকারেও উঠে আসার চেষ্টা করছে, খড়কুটোর মতো জাতি গণনার কথা বলছে। জাতি গণনা করলে সমস্যাটা কোথায় জানতে চাই? আপনাদের দলের সমস্যাটা কোথায়? তাহলে সমস্যা আটকাচ্ছেন কেন? তাহলে আটকাচ্ছেন কেন? স্বাধীনতা কংগ্রেস তো না করেছে, আপনি বলছেন ভুল করেছে। আরে বাবা, শুনুন না। আপনারা কেন আটকাচ্ছেন? বলতে হ্যাঁ, না কি হবে বলুন। আজকে কাকা কালকের কমিশন প্রকাশ করা হয়নি। কতগুলো কমিশন আছে? মন্ডল কমিশন গিয়ে লাস্ট আপনারা আসুন না, আমি তো আপনাদের কথা জানতে চাইছি। আজকে কংগ্রেস কেন ওবিসিদের জন্য ভোট করে ফেলে রেখেছিল? একটা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন করেনি, সেটা নরেন্দ্র মোদীজি করেছেন, আইন সিদ্ধ করেছেন। সেটা আবার তার পাশাপাশি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্সিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন করেছে। হাজার হাজার জাত গণনায় আপত্তিটা কোথায়? জাত গণনায় আপত্তি কোথায়? আপত্তি কে বলেছে? আজ অব্দি 2011 পরে সাধারণ সেন্সাসটাই কেন করেনি? 2011 পরে প্রসেনজিৎ বাবু 2011 পরে আজ অব্দি সাধারণ মানে আদমশুমারিটাই তো হয়নি, কেন হয়নি? দেখুন, অতিমারির জন্য যেটা হয়নি সেটা আলাদা বিষয়। আর আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভাতে শুধু 27 জন ওবিসি মন্ত্রী আছে। আজকে আমাদের রাষ্ট্রপতি শেষ হয়নি, ওনারা কিছু কথা বলেছেন, তার উত্তরটা দিতে দিন। ভুল ত্রুটির কথায় কংগ্রেস এবং সিপিএম বললো বৃহত্তর স্বার্থে বিরোধী জোটের জন্য তারা সংশোধন করে দেবে। আমার একটা প্রশ্ন আছে কংগ্রেস এবং তৃণমূলের প্রতিনিধির কাছে, তাহলে কি পশ্চিমবঙ্গে আপনারা যে তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত চোর বলছেন সেটাও কি সংশোধন? তুমি বলো, তুমি বেশ ডিটেলে বলো, আমি একটা ছোট কথা বলি। আমি বলছি, আমি ধরুন একটা লোককে, সে এসসি বা ওবিসি বা একজন মহিলাকে আমি একটা জায়গায় নিয়ে আসলাম, নিয়ে তাকে আমি বসালাম। অবশ্যই নিশ্চিতভাবে সমাজের পিছিয়ে পড়া অংশে লোককে আমি যদি নিয়ে আসি, স্বাভাবিকভাবে একটা ছোট অংশের উন্নতি হয়। কিন্তু আমার পলিসি, আমার নোশন কি? আমি ধরুন আমার পার্টির ক্ষেত্রেই বলি, আমি ধরুন একটা কোনো পিছিয়ে পড়া অংশের লোককে এনে নেতা করে দিলাম, তাহলে কি সার্বিক সমাজের উন্নতি হবে? নাকি আমার মানসিকতা, আমার পলিসি যদি হয় যে ওই আমি সেই জায়গাটা বলছি যে আমি ওবিসি কমিশন বানালাম, আমি ওবিসি তুলে আনলাম, এদিকে আমি ভারতবর্ষের সংবিধানকে সরিয়ে দিয়ে বলছি মনুস্মৃতিকে আমি সংবিধান বানাবো। যে মনুস্মৃতি পিছিয়ে পড়া অংশের মানুষকে নিপীড়িত করে আরো জায়গায় নিয়ে যায়, সেই মনুস্মৃতিকে নিয়ে যাচ্ছে। কংগ্রেসের বক্তব্য শুনে সত্যি বলছো, স্কলারশিপ দেওয়া হচ্ছে, বলা চেঁচালেই হয়। শুনি কংগ্রেসের বক্তব্যটা শুনি। মানে সৃষ্টি যাবে স্রষ্টাকে করে অস্বীকার। মন্ডল কমিশন, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী সব বাধা দিয়েছে, মানে অনগ্রসর মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয়নি, শিক্ষায়, স্বাস্থ্যে, আর্থিকভাবে। একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা দরকার, ওই যে মোহর লাগাই হাত পে, আজকে যারা সারা পৃথিবীতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একটা মন্দির করে ঠিক প্রাক নির্বাচন মুহূর্তে রাম 550 বছর আগে এখানে এসে গেলেন, তাদের মুখে এইসব কথা একদম। আমি খুব গণনা আদাম কথা বলতে ব্যাপারটা হচ্ছে যে 330, 340, আরে রাজীব গান্ধীর আমলে ইন্দিরা গান্ধী সব নোংরামি করেছেন, তার মৃত্যুর পর 412টা বা 14টা বা 16টা পেয়েছে, সেই নিয়েও আমরা অহংকার করি না। আমরা যেটা বলি যে এই একটা দল শুধু আজকে যদি জোটের কিছু না থাকে, জোট ভেঙে গেছে, জোটের অ্যালাইনমেন্ট চলে গেছে,
জোট ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে। বেশ, বুঝলাম, আমি না, শুনলাম, না, আমি আপনার অবস্থান তাহলে- বলছি, আপনি তাহলে বিজেপির এত আপনার হেডেক বক্তব্য কেন? শুনলাম। আরে নরেন্দ্র মোদী- নরেন্দ্র আরে নরেন্দ্র মোদী- মোদী- আরে আরে বুঝতে পেরেছি, আরে নরেন্দ্র মোদী- আমরা দল বদল করি না। সবথেকে আমরা অশিক্ষিত দল বদল অপমান করে করি না। কংগ্রেস করেছে। আরে দল বদল কংগ্রেস করি না। করেছে। আরে প্রসেনজিৎ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, প্রসেনজিৎ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কথাই বলেছেন, এটা তার যে 10 বছরের শাসনকাল, তার কার্যত শেষ ভাষণ সংসদে দাঁড়িয়ে। এবারে যদি সেকেন্ড টেনিয়রটাই ধরি 2019 থেকে 2024, 2019-এ আসার পর জম্মু কাশ্মীরের জন্য পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার, 2024 এসে গেল, 2019-এ বানানো সেই সেই পদক্ষেপের পর আজ অব্দি গণতান্ত্রিক নির্বাচন সেখানে সম্পন্ন হলো না। 2020 সাল কোভিডে আক্রান্ত হয়েছিল গোটা দেশ, কি দেখেছিলাম, এমনই পদক্ষেপ হয়েছিল স্বাস্থ্যক্ষেত্রে যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 2, লকডাউন নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল সেটা গোটা দেশ দেখেছে, বারংবার পরিবর্তনও করতে হয়েছিল। 3, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা কিভাবে রেল লাইনের ধারে কিভাবে মৃত্যু হয়েছে গোটা দেশ দেখেছে। ধনী আরো বেশি ধনী হয়েছে, গরিব আরো বেশি গরিব হয়েছে এই লকডাউন পর্বে, কোভিড পর্বে। এবং এই যে ধরুন এই লকডাউন পর্বে আমরা দেখেছি, তার মধ্যে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, 8 দফায় নির্বাচন, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দফা ভোট শেষ হচ্ছে এবং সেই কোভিডের গ্রাফ আরো ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সেটাই চলছে, বন্ধ করা হলো না। আর যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়েও কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ, আর সবচেয়ে বড় কথা আদার পুনাওয়ালা তো আরো বিপুল ধনী হয়ে গেলেন। এই এতগুলো বিষয় একটাও এলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। দেখুন, আপনি প্রশ্ন করতে গিয়েই টাইম নিয়ে নিয়েছেন 3 মিনিট, তাহলে আমার উত্তরটা দেওয়া কিন্তু অন্তত 10 মিনিট হওয়া উচিত, আমি সে টাইম নেব না। তবুও বলি যে আজকে অতিমারির আগে আমাদের 5টা মাত্র অক্সিজেন প্ল্যান্ট ছিল, এখন 109টা। আজকে পরিকাঠামো ক্ষেত্রে আমরা যেভাবে, তখন আমাদের পরিকাঠামো ছিল না, পিপি কিট থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, স্যানিটাইজার থেকে শুরু করে, আজকে সেই পরিকাঠামোর উন্নয়ন ঘটেছে। আজকে ওয়ার্ল্ডের মতো প্রথম দেশ 240 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগে আমরা কি দেখেছি, ম্যালেরিয়া বা অন্য রোগের ক্ষেত্রে 15 থেকে 20 বছর লেগে গেছিল ভ্যাকসিন আনতে বিদেশ থেকে। আর আজকে ভারত বায়োটেক 7 মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করে ভারতবর্ষে কোভ্যাক্সিন প্রয়োগ হয়েছে, শুধু প্রয়োগ হয়নি, 46টা দেশে দেওয়া হয়েছে, সেখান থেকে মুনাফা নেওয়া হয়নি, কারণ পেটেন্ট বানানো হয়নি। এটা শুধুমাত্র সহযোগিতার জন্য। আর কাশ্মীরের কথা বলছেন, কাশ্মীরের 370 ধারা উঠিয়ে দেওয়ার পর সেইখানে কোনো আইন পাস হওয়ার পর তার একটা গভর্নিং বডি থেকে শুরু করে লাদাখের কি সমস্ত কিছু লাদাখের কন্ডিশনটা বলুন না। আরে লাদাখের কন্ডিশন, আজকে G20 সম্মেলন দেখেননি? না, লাদাখের কন্ডিশনটা আপনি জানেন তো? লাদাখে কিভাবে দেখছেন তো সরকার বিরোধী কি আন্দোলনগুলো হচ্ছে, কেন হচ্ছে? আরে সরকার বিরোধী না, ওটা আন্দোলন থেকে হবে বড় না, কথা, না না ওটা না, গণতন্ত্রের না, কথা সেটা হতে বলছেন, পারে। সরকার বিরোধী না, আন্দোলন ওটা থেকে হবে বড় না। কথা, সেই যে কারণেই অ্যাসেম্বলি যেটা ডিসলভ করা হয়েছিল সেখানে এখনো কিন্তু নির্বাচন করানো গেল না। সেটাই তো বলছি, এটা গণতান্ত্রিক সংশয়ের নির্বাচন বিষয়। হয়নি, সেটা তো যে প্রথমেই 5 বললাম। বছর লেগে গেল। আরে ইউপিএ গভর্নমেন্টের জামানায় কতদিন রাষ্ট্রপতি রুল ছিল, এখানে রাষ্ট্রপতি রুল নেই। আজকে অপারেশন আলাও করেছে, দুজন লাগছে, একজন থামান শরীর তো, একজন থামান ঠিক করে নিন, কে ঠিক করবেন? দুজন লাগে না, 400 টাকাটা 1200 টাকা দেয়, কিসে? গল্প নাই, ওই 200 কত ভুল টাকা ভাল পিপি, কথা বলবেন ওসব না, 900 গল্প টাকা একদম গ্যাস। নয়। হ্যাঁ, তো 400 বছর আছে। 900 টাকা গ্যাস। যথেষ্ট উত্তপ্ত, একটা বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। স্টুডিও যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে এখনো পর্যন্ত। একটা বিজ্ঞাপনী বিরতির পরেও আপনাদের জানিয়ে রাখি যে আলোচনা চলছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শেষ 5 বছরের যে কার্যকাল, সেই কার্যকালে যে সমস্ত পদক্ষেপ করেছিলেন তারই কিছু হিসেব নিকেশ চাওয়া হয়েছিল। ভারতীয় জনতা পার্টি কিন্তু কেন এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে গণতান্ত্রিকভাবে নির্বাচন সম্পন্ন হয়নি সেই উত্তর আমরা তার কাছে পাইনি। তার পাশাপাশি আরও একটি বিষয়, আজকে প্রধানমন্ত্রী তিনি ভাষণে বলেছেন বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করেননি। মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী নিজে সেই বিষয়টি নিয়ে 70 দিনের পরে আলোচনা করার সময় পান এবং কয়েক মিনিট সময় বরাদ্দ রাখেন সংসদে। দ্বিতীয়ত,
এবং এই নতুন সংসদে 140 জনকে তিনি সংসদ থেকে বার করে দেন। তারপরে গণতন্ত্রের কণ্ঠরোধ করার মতো মাইক বন্ধ হয়ে যায় কংগ্রেস সাংসদের। এবার তারপরে বিরোধীরা নিজেদের ভূমিকা নাকি পালন করতে পারেনি, এই অভিযোগ উঠছে। আমি একবার বিজেপির উত্তরটা শুনি, তারপরে বাকিদের উত্তর নেব। একটা কথা শুধু বলনি, যে যারটা বলুক, কেউ কাউকে ডিস্টার্ব না করুক, দ্যাট ইজ ডিবেট। হ্যাঁ, দেখা যাক। শুনি প্রসেনজিৎ ঘোষ। কংগ্রেস শেখালেই সেটা ভালো। আরে কংগ্রেসকে শেখাতে হবে। শুনি। ইন্দিরা গান্ধীর সময় কি করা হয়েছিল? সংসদ থেকে বের করে দেওয়া হয়নি, তাদের সরাসরি জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে অভিনেতা, চিত্র অভিনেতা কেউ ছাড় পায়নি। এমার্জেন্সি পিরিয়ডে কি হয়েছে সারা বাংলার মানুষ কেন সারা দেশের মানুষ জানে। মণিপুর নিয়ে টাইম। এবার মণিপুরে বলি, 82 সালে প্রথম মণিপুরের উৎপত্তি, 93 সালে 106 দিন জ্বলেছিল মণিপুর। তখন প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসে, সেই কংগ্রেসকে বাইরে থেকে সাপোর্ট দিয়েছিল বামপন্থীরা। সেই সরকারেরও মন্ত্রী ছিলেন হচ্ছে তৃণমূলের মাননীয়া। তো আজকে মণিপুর একদিনের সমস্যা নয়, অনেক সমস্যার জল। ডাবল ইঞ্জিনের সরকার যেতেও পারেনি, প্রধানমন্ত্রী টাইমও পাননি সেটা নিয়ে। অমিত শাহ বীরেন সিং এর সঙ্গে মিটিং করছে, স্বরাষ্ট্র দপ্তরটা কার হাতে? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরটা বলেন না দিনের মাথায়। আজকে দপ্তর বন্টন হয় কেন? প্রধানমন্ত্রী কি সব দপ্তর দেখবে? আর গতকালকেও অমিত শাহ এবং বীরেন সিং এর মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। আপনার অবগতির জন্য জানাই, প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত বিষয়, ভালো মন্দ সমস্ত বিষয়ে টুইট করেন। আমরা দেখেছি তার মন কি বাতে অনেক বিষয় উঠে আসে, কিন্তু মন কি বাত উঠে আসেনি 70 দিন পর্যন্ত। মন কি বাত মানে মণিপুর বোধহয় খুব তুচ্ছ একটি বিষয়। আরো কয়েকটা উদাহরণ তুলে ধরি আপনার সামনে। বাবা রাম রহিম এই আচ্ছা দিনের সময় প্যারোলে মুক্তি পেয়ে যান, কিন্তু উমর খালিদ যাকে দিল্লির ঘটনার প্রেক্ষিতে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বিচারের জন্যই তার শুনানিই হয় না। কেন বলুন তো? বিচার ব্যবস্থাটা কি কেন্দ্র সরকারের হাতে থাকে? তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়নি। আরে সেই এজেন্সি, সেই মানে পুলিশি ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। আজকে যদি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যখন স্লোগান ওঠে, আফজাল তেরা কাতিল জিন্দা হ্যায়, হাম সরবিন্দা হ্যায় সরবিন্দা হ্যায়, আপনারা তাদের পক্ষের লোক, সেই নিয়ে কথা কখনো বলেন না। আপনাকে মনে করিয়ে দিই, এই দিল্লির দাঙ্গা কিন্তু স্বাধীনতার পরে সবচেয়ে বড় দাঙ্গা। দিল্লির দাঙ্গা কোন দাঙ্গা? 19 সালে, 2019 সালে, যেটা গোলি মারো 19 এর এন্ডে 20 শুরুতে কথা বলছি। 84 দাঙ্গাটা ভুলে গেলে, 84 দাঙ্গাটা ভুলে গেলে, সংখ্যা বলুন, কতজন মারা গেছিল সংখ্যা বলুন। ফাইট হয়নি ওখানে, ফাইট হয়নি, এখানে দুপক্ষের দ্বন্দ্ব। আরে বাবা, নিরীহ শিখদের নিধন করেছে কংগ্রেসীরা, ধরে ধরে মুন্ডু কেটেছে। আমি আসবো একবার, সেটা অন্যায় নয়। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে বিজেপির যুক্তিকে কিভাবে দেখছেন আমি শুনবো। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসি। মানে কি শুনছেন বিজেপির কোন যুক্তিটা? বিজেপি তো সবসময় চিৎকার করে দাবিয়ে রাখতে চাইছে কোন যুক্তিটা। ওনারা স্বাধীনতা আন্দোলন, দেশপ্রেম এই কথাগুলো যখন বলেন না, তখন আমরা যারা দীর্ঘদিন তেরঙ্গা পতাকা নিয়ে লড়াই করি না, আমাদের কাছে এটা কিরকম খারাপ লাগে, মানে হাসি পায়। কারণ ওদের তো কোনো কন্ট্রিবিউশন নেই। যে মুভমেন্ট হয়েছে ফ্রিডম মুভমেন্টে, আপনি বিজেপির একজন নেতা বা RSS এর একজন নেতা বলুন যে দেশের জন্য বলিদান করেছে, অথচ ওনারা দেশপ্রেম বলবেন। ওনারা দাঙ্গার রাজনীতি তো ওনারা করেছেন ভারতবর্ষের যে সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকেই তো ওনারা ভাঙতে চাইছেন। আমাদের দেশের সংবিধান আমাদের বহুত্ববাদের কথা বলছে, আর ওনারা গিয়ে মন্দির মসজিদের ভাগাভাগি করার চেষ্টা করছেন, গির্জার ভাগাভাগি করার চেষ্টা করছেন। এইটাতে তো দেশের যে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটাকেই তো বিঘ্নিত করবে। আর প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার কাছে বিজেপির কাছে আমি এক্সপেক্ট করব বিজেপি আগে বলুক যে রুটি কাবড়া মাকানের কি ব্যবস্থা করেছে। 10 বছর একটা সেন্ট্রাল গভর্নমেন্টে তো থাকা মুখের কথা নয়। সময় দেবেন, বলবো নিশ্চিতভাবে বলবেন যে কত বেকার তথ্য তুলে ধরলেন। আজ এবার নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে কথা বলেছেন তার প্রেক্ষিতে একটু জানিয়ে রাখি। বৈশ্বনাথদা বলছেন রুটি কাপড়া মাকান। আমি একটু স্বাস্থ্যর জায়গায় আসি। স্বাস্থ্যে 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যে মোট খরচের 2.4% খরচ করেছিল, কিন্তু শেষ 3 বছরে তার 2%-এরও নিচে নেমে এসেছে। দ্বিতীয়ত শিক্ষা, প্রথম বছরে 3.3% খরচ করা হলে এখন সেটা 2.5%-এ নেমে এসছে। খাদ্যতে ভর্তুকি আরও কমিয়ে দেওয়া হয়েছে। 100 দিনের কাজে প্রকৃত বরাদ্দ কমেছে 4,806 কোটি টাকা, এবং
মোদী সরকার বলছে দেশ অনেক উন্নত হয়েছে, কিন্তু 80 কোটি মানুষকে এখনো পর্যন্ত বিনা পয়সায় খাবার দিতে বাধ্য হচ্ছে, আবার এদিকে খাদ্যের ভর্তুকি কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, কর্পোরেটদের জন্য যে আয়করটা ছিল আগে 30% ছিল, এখন সেটা 22%, অর্থাৎ কর্পোরেট বা ধনীরা যাতে আরো ধনী হয় সেই বন্দোবস্ত করছে বিজেপি। শুনবো উত্তর বিজেপির। দেখুন, ভুলভাল ব্যাখ্যা করলে হবে না। আজকে কর্পোরেটের 30 থেকে 22% কেন আনা হয়েছিল? অতিমারির পরে গত বছর পূর্ণাঙ্গ বাজেটে এটা হয়েছিল, এই ইন্টারিম বাজেটে সেটা হয়নি। সেই করা হয়েছিল যে কর্মসংস্থান ক্রিয়েট হবে অতিমারির সময়, কর্মসংস্থান। আচ্ছা বেশ, বলুন বলুন না, আপনি শেষ করুন। বলুন। কর্ম হারিয়েছে। আর যখন বলছিলেন যে অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কথা, সেই কারণে তারা বাড়ি ফিরতে চেয়েছিল, রেশন ব্যবস্থা ছিল না বলে, সেই জায়গা থেকে এক দেশ এক রেশন যে কথা বলেছেন, মোদিজির গ্যারান্টি কাজ করেছে, সেই জায়গাটা ডিজিটাল রেশন ব্যবস্থা গড়ে উঠেছে। এবার আপনাকে বলি যে দেশ আজকে 3 বছরের খাদ্য সামগ্রী মজুদ আছে ভারতবর্ষে, 3 বছরের, ভারতবর্ষের যে জনসংখ্যা 3 বছরের খাদ্য সামগ্রী মজুদ আছে। রেশনের যে কার্ড, 5টা কার্ড হয়, 3টে কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের, অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা, SPHH, PHH মিলিয়ে 6 কোটি 45 লক্ষ বাংলার মানুষকে মুক্ত রেশন দেওয়া হয়, চাল গম দেওয়া হয়। এত উন্নত অর্থনৈতিক বদলে রেশন দেওয়ার দরকারটা কি? তাহলে এদের পৌঁছচ্ছে না কেন? আবার এদিকে খাদ্যের ভর্তুকিটা কমিয়ে দিয়েছেন 5000 কোটি টাকা। ভর্তুকি যখন দুটো ব্যালেন্স করতে হবে, ভারসাম্যটা তো রাখতে হবে। ভারসাম্য নিয়ে কি বক্তব্য? সিপিএম এর কাছে কংগ্রেসের বক্তব্য আগেবার শুনেছি। আজকে অর্থনৈতিক দেশ হিসেবে দেখা দিয়েছে যে কর্মসংস্থানের কথা আজকেও মোদী সরকার বলেছে যে পর্যটন সেক্টরে, ডিজিটাল সেক্টরে বড় বুম হয়েছে, কিন্তু কতটা কর্মসংস্থান হয়েছে সেই পরিসংখ্যান পাইনি শুভজিৎ সরকার। 1 কোটি করে শুধু স্কিল লেবার প্রোডাকশন হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল যোজনা কেন্দ্র থেকে। এক মিনিট, যেদিনকার ইন্টারিম বাজেটটা প্লেস হলো সেদিনকাই দেখছিলাম যে বিভিন্ন কর্মসংস্থানের অনেক কথা বললো, কিন্তু আমি দেখলাম কর্মসংস্থানের থেকে এখানে মানে জিনিস কেনার জায়গা পরিসরটা বেশি আছে, কিন্তু ইনকাম করার জায়গা নেই। এবার আপনি ইনকামের ক্ষেত্রে কি দেখবেন, বেশ কিছু প্রকল্পের নাম দেওয়া হয়েছে, যার মধ্যে অধিকাংশ প্রকল্প দেখা যাচ্ছে এগুলো কি, এগুলোর কোনো সামাজিক সুরক্ষা নেই। মানে আজ বাদে কাল আপনার চাকরি থাকবে কিনা, কাজ থাকবে কিনা, এর কোনো সুরক্ষা নেই। অর্থাৎ দেশ বা রাষ্ট্র বারবার চাইছে সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে দেবে, মানে কিছুটা একটা স্টার্ট করে দিলাম, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। এই যে বলা হচ্ছে না যেখানে কোভিডের ক্ষেত্রে, আচ্ছা কোভিডের সময় তো আমরা যে রাজনৈতিক দল করি বা না করি, বা সাধারণ মানুষ যারা টিভির ওপার থেকে দেখছে, যে কত হাজার কোটি কোটি মানুষ যে কাজ হারিয়েছে, এবং কাজ হারানোর ফলে দেখা গেছে যে মানুষ, আচ্ছা বিশ্ব পৃথিবী মানে ভারত তো বিশ্বের মধ্যেই পড়ে, তাই না? এবং যখন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে তখন গভর্নমেন্টের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা গভর্নমেন্ট নিয়েছিল? গভর্নমেন্ট কি তাদেরকে রিঅ্যালোকেট করতে পেরেছিল? যে নতুন নতুন দপ্তর 4 কোটি ঘর বানানোর দাবি করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু এবারের বাজেটেও কমেছে আবাস যোজনার সংস্থান। আমি বলছি আপনার দেওয়া পরিসংখ্যান থেকে দেখা গেল যে 2% খরচা করেছে হচ্ছে শিক্ষার পিছনে, আর 2% খরচা করেছে স্বাস্থ্যের পিছনে। স্বাস্থ্য এবং শিক্ষা একটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানে একটা জায়গা, পিলার, স্তম্ভ। এই স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার থেকে যদি সাধারণ মানুষ বঞ্চিত হয়, তাহলে এই দেশ কি করে এগোতে পারে? এদেশে খালি যারা বড় লোক, যাদের টাকা আছে, তেলা মাথায় তেল দেওয়ার, ছোটবেলায় যে তথ্য আমরা পড়েছি সেই জিনিসই হচ্ছে, যারা কর্পোরেট, যারা পুঁজিপতি, যাদের অনেক অনেক টাকা, তাদের কর ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু যে ছোট কৃষক, যে নাকি অল্প ঋণ নিয়েছে সরকারের থেকে, তার ঋণ সে যদি শোধ করতে না পারে, তার উপরে একটা সরকারি প্রশাসনিক জুলুম। আমি বলছি না যে তার ঋণ সে ফেরত দেবে না, নিঃসন্দেহে ফেরত দেবে, কিন্তু তার ঋণ মুকুব করা তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সরকারের, নাকি নীরব মোদী, ললিত মোদীদের এদের ঋণটা মুকুব করাটা এজেন্ডা। আসলে দেখুন একটা সরকারের নোশনটা কি, একটা সরকারকে হতে হবে কল্যাণমূলক রাষ্ট্র, তার মানুষকে নিয়ে কাজ, মানুষের উন্নতি। দেখা যাক মানুষের উন্নতি না হয় তাহলে কি লাভ এই সরকার থেকে, রাষ্ট্র থেকে, নাকি মানুষ আম আদমি? আমরা সেই আলোচনায় বিজেপির কি বক্তব্য, বাকিদের কি বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন প্রধানমন্ত্রী তার দলের এবং তার সরকারের এই গুণগান গাইছেন, বিরোধীদের নস্যাৎ করে দিচ্ছেন, সেই সময় দেশের অপর প্রান্তে আজকে আরও একটা কিন্তু চ্যালেঞ্জের, বিজেপিকে চ্যালেঞ্জের সামনে ফেললো
এই ইন্ডিয়া জোট শরিকেরই অন্যতম শরিকে জেএমএম এবং তাদের সঙ্গে জোটসঙ্গী ছিল কংগ্রেসও। আমরা দেখেছি চম্পাই সোরেন আজকে তাকে ডাকার ক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশ কিছু মানে ডিলে করছিলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, ঝাড়খণ্ডের রাজ্যপাল, কিন্তু অবশেষে তিনি কিন্তু ফ্লোর টেস্টে আস্থা ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন। এক্ষেত্রে আমি যেটা কংগ্রেসের কাছে জানতে চাইব যে বিরোধী রাজ্য হলেই হয় বিধায়ক কিনে অথবা অর্থ দিয়ে বঞ্চনার একটা অভিযোগ উঠছে, কখনো 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 কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ করে চাপে রাখা, এরকমভাবে একটা সর্বগ্রাসী মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে বলে বারবার আপনারা অভিযোগ করছেন। আজকে ঝাড়খণ্ডের এই যে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা পেলেন আপনাদের জোট সরকার, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, চম্পাই ইজ দ্য ব্রাইট এক্সাম্পল অফ ইউনিফিকেশন এগেনস্ট বিজেপি। আজকে একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন যে কেজরিওয়াল নিজে দাঁড়িয়ে বলছেন যে 7 বার তাকে বিজেপি অফার দিয়েছে আমার দলে এসো, সমস্ত রকম তোমার কেস খামারি সব উঠে যাবে। এর বহু প্রমাণ আছে। আর একটা কথা যেটা বলা হচ্ছে না, বেকারত্ব, ক্ষুধার্তের সংখ্যা, প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, এইগুলো আজকে কখন একটা প্রাইম মিনিস্টার তার জবাবি ভাষণে একথা বলতে পারে when he becomes an autocrat যে আমি এত আসন পাবো, পাওয়ার সম্ভাবনা এক জিনিস, আর পাবো আই উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, এই কথা বলার মধ্যে দিয়ে যে কথা বলছেন আমরা একবার সেই বক্তব্যটা একবার শুনিয়ে দিই, আমরা শোনাবো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই যে আপ কি বার 400 পার বলে যে কথা বলেছেন প্রধানমন্ত্রী, যে কথার উল্লেখ করলেন শক্তি মৈত্র, আমরা সেই বক্তব্য একবার দর্শকদের শোনাবো, ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। ज्यादा से ज्यादा 100-125 दिन बाकी है और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी, मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार करवा ही के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। सभा की कार्रवाई इस विषय की समाप्ति तक बढ़ा दी जाए। आदरणीय अध्यक्ष जी, हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। অনেক বড় সিদ্ধান্ত ঘোষণা করবে তৃতীয় কার্যকাল। এদিকে তার এই 400 পারের যে ঘোষণা, তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় কি বলেছেন আমরা একবার শোনাবো দর্শকদের। इसके अलावा ये भी क्या कि जिस तरीके से सुना मैं क्या आपके सवाल क्या है, तो आप कैसे देखते मैं देखता हूं कि ये एरोगेंस और गर्व का प्रकाश है। ये लोकतंत्र को पहले से पकड़ लेते कि जीत जाएगी, ऐसा होता नहीं है। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বক্তব্য রাখছিলেন, 400 পার করবে। একটা কথা বলি, একটা সেলফ এক্সিবিশন বলে একটা কথা আছে ইংরেজিতে। আজকে নরেন্দ্র মোদী আর কিছু পারুক আর না পারুক, এই সেলফ এক্সিবিশনটা খুব ভালো বোঝেন এবং সামনে উনি নাকি বিরাট আগামী দিন আবার নতুন ঘোষণা করবেন। যাক, আমার সৌভাগ্য যে উনি বলছেন যে বিজেপি 370, এনডিএ 400 পার। উনি এটা বলেননি যে বিজেপি একাই 400 পার বা রাজীব গান্ধীর চেয়েও বেশি আসন। বিরোধীরা তো 272-এর ধারে কাছে নেই, মানে 143-এর কাছে। আমি আপনাকে আবার বলি, আমি সংসদীয় গণতান্ত্রিক কাঠামোকে মেনে রাজনীতি করি
এবং এই সংসদীয় গণতান্ত্রিক কাঠামোতে শেষ কথা বলে টাকা নয়, পয়সা নয়, মানুষের সংসদীয় গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটাকে বেশ করেছে আমাদের যারা বলেন যে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। মানুষের অধিকার নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস, একবার শুনি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। দেখুন, ইউনিয়নের মিথ্যের পর মিথ্যে, আশ্বাসের পর আশ্বাসে স্বপ্নর ফেরিওয়ালা হিসাবে উনি নানান ধরনের কথা বলেন। আমার তো একটাই কথা, উনি 2014-তে জিতে 2019-এ জিতে এসে দেশের মানুষের কি লাভের লাভটা করেছেন। উনি নিজেকে বড় সবসময় একটা প্রচার করেন। প্রথমে তো বলেছিলেন আম তো ফকির হ্যায়, ঝোলা লেকে আয়া হ্যায়, ঝোলা লেকে চলা যায়গা। তো সেই সব করার পর 10 লক্ষ টাকা সুদ পড়ে সারা পৃথিবী ঘুরে বেড়ালেন। সারা পৃথিবীতে যারা ডাকছে না তাদেরকে ওনাকে ডাকার জন্য ব্যবস্থা করছেন, নিজে যাচ্ছেন প্লেনে চড়ে দেশের লোকের ট্যাক্সের টাকায়। আমার মূল কথা হলো, উনি আমাদের বলুন যে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির উনি কি করেছেন। উনি দেশের বিদেশ থেকে কালো টাকা কত টাকা উদ্ধার করেছেন, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে সেই কি ব্যবস্থা করেছেন। 15 লক্ষ কোটি টাকা উনি ঋণ খেলাপিদের ঋণ মুকুব করেছেন, দেশের অর্থনীতিকে বিপর্যয়ের পথে নিয়ে গেছেন, দেশের সম্প্রীতিকে ভাঙতে চাইছেন, দেশের সংবিধানকে ভাঙতে চাইছেন, দেশকে টুকরো করতে চাইছেন। আমরা মনে করি উনি থাকা মানে দেশের একটা চরম বিপদের মধ্যে পড়া। বিজেপি দেখুন, অনেকগুলো কথা, অনেকগুলো অভিযোগ আপনিও আনলেন, বিরোধীরা আনলেন। প্রথম কথা হচ্ছে যে আমরা বলছি, বাস্তব বলছে, ডেটা বলছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আজকে শুধুমাত্র ভারতবর্ষ এখন সারা বিশ্বের মধ্যে 40% গাড়ি শিল্পের বাজার তৈরি হয়েছে। 41 লক্ষ প্যাসেঞ্জার ভেহিকেলস ভারতবর্ষে তৈরি হয়ে বিক্রি হয়েছে। এবং শুধু তাই নয়, যে যারা বিদেশি বিনিয়োগকারীরা আসছে তাদেরকে কন্ডিশনাল করে দেওয়া হয়েছে, তবেই সে বিনিয়োগ করতে পারবে। যে আমাদের দেশীয় কোনো উদ্যোগপতির সঙ্গে তাকে গাছ ছাড়া বাঁধতে হবে এবং প্রযুক্তির বিনিময় করতে হবে। আপনারা জানেন টেসলা থেকে শুরু করে, টয়োটা থেকে শুরু করে, ভক্সওয়াগন থেকে শুরু করে বিভিন্ন গাড়ি। বাবু, আপনি গাড়ি করতে পারেন। আমার বাড়িতে শুনে নিন, কলকাতায় কোভিডের আগে 70 লক্ষ গাড়ির কথা বলছেন তো, কলকাতায় একটা বড় বলতেই দিচ্ছেন না। আপনি বলুন, যেখান থেকে সবথেকে বেশি বাজারে গাড়ি চড়বে, টাকা রোল হয় খাবারটা দিন আবাসন শিল্প এবং গাড়ি শিল্পের টাকা থেকে। শিক্ষা নিয়ে কথা নেই। এই সরকার নির্মলা সীতারামনের সর্বশেষ বলতে দেবেন না তো, তাহলে আমি বন্ধ করে দিই। উত্তর দেবো কি? আপনি ওরা বলুক। আপনি তো বললেন গাড়ি শিল্পের কথা, আমি বললাম গাড়ির কথা। আরে কলকাতায় দেখুন না, কোভিডের আগে আর পরে কি সংখ্যাটা বেড়েছে। তার মানে ধনীর সংখ্যা বেড়েছে। আজকে মধ্যবিত্তরা গাড়ি চড়ছে, সেই জায়গায় কিন্তু এসছে। এবং বলতে দিন, যে জায়গায় আজকে রেলের জিএম কিছুদিন আগে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে অতিমারির সময় ছাড়া 5.5 লক্ষ টাকা করে 5.5 লক্ষ কর্মসংস্থান প্রতি বছরে হয়েছে। আজকে বন্দে ভারতের 40,000 কোচ যুক্ত হচ্ছে। আজকেই আপনার কজন চড়তে পারে বন্দে ভারত? শুনুন না, আপনি বলুন বন্দে ভারত কজন চড়তে পারে? ইকোনমিক করিডোর হয়েছে, ইকোনমিক করিডোর হয়েছে পাঞ্জাব থেকে ডানকুনি পর্যন্ত মালগাড়িতে। কর্মসংস্থান হচ্ছে না, 28 কিলোমিটার পার ডে জাতীয় সড়ক নির্মিত হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না। একটা বিষয় আমি শুনলাম আমি একটা মানে বিষয় দেখতে পাচ্ছি যে এই যে ধরুন ঝাড়খণ্ডে আমরা দেখতে পেলাম কিভাবে ডিলে করিয়ে দিয়ে কিভাবে যাতে এই সরকারটাকে নেওয়া যায়, সেরকম একটা কর্ণাটকেও হতো। সুপ্রিম কোর্ট কি বলেছে? বিজেপি যেভাবে চণ্ডীগড়ের মেয়র সিটটার জন্য যেভাবে ঝাঁপিয়েছে, এটা কি প্রয়োজন ছিল বিজেপির? মানে বলুন। প্রথম কথা হচ্ছে, চণ্ডীগড়ের মেয়র সিটের সংখ্যা হচ্ছে কত? 45 হচ্ছে ইলেকটেড। শুনেন, 35 প্লাস 1, বাকিটা লোকসভা মনোনীত আছে। সেটা বাদ দিন, হ্যাঁ সেটা দেখুন, ওটা বলতে দিন। হ্যাঁ বলুন। তো সেখানে
সেখানে হচ্ছে আপ এবং কংগ্রেস হ্যাঁ মিলিতভাবে 12টা ভোট পেয়েছে। 20টা। আজকে যেটা বলছি ব্যালটে এটাই জানে না। শুনুন আগে বলতে দিন। শুনি বিজেপির বক্তব্যটা 20টা কাউন্সিলর তারা জিততে পারে, কিন্তু আজকের যে ব্যালটে ভোটটা হয়েছে সেখানে 8টা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, আচ্ছা বলতে দিন বলুন না, বলুন, ঠিক আছে বলুন, শেষ করুন। তো সেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমত ওখানে মেয়র নির্বাচনে বিজেপির সুযোগ ছিল, ঠিক আছে, লোকসভা মনোনীত সে জায়গাও সুযোগ ছিল। আর রিটার্নিং অফিসার তিনি কি করবেন? তিনি কি করবেন? বা পোলিং অফিসার সুপ্রিম কোর্ট যেটা তাকে আতস কাচের নিচে রেখেছে, যে তাকে বলেছে সবকিছু রিজার্ভ রাখতে, যা কিছু ব্যালট থেকে শুরু করে সবকিছু, তার দায়টা কি বিজেপি প্রশংসা করেছে? না, তাহলে কেন তাকে বলেছে সুপ্রিম কোর্টের সমস্ত কিছু ব্যালট থেকে শুরু করে, আর কি বলেছে? তাকে রক্ষিত রাখতে কথাটা বলেছে। হ্যাঁ, গণতন্ত্রের হতে সুপ্রিম কোর্টের বিচারপতির মনে হয়েছে যেমন ইউপিএর সময়। তাহলে না না, এটা হতেই পারে, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, উনি হয়তো জানেন না। আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাই যে এই যে ধরুন 20টা ভোট পেয়েছিল কংগ্রেসের এবং আপের এই জোট, এবং তাদের 8টি ভোটে আগে দাগ দেন, সেই বিষয়টি ভিডিও, সেটা কোর্ট দেখেছে, এবং তারপরে সেই যে ভোটগুলো যে বাতিল করে দিয়েছিলেন প্রিসাইডিং অফিসার, সেই বিষয়টাই কিন্তু কোর্ট সেই কারণেই এটাই তো ভুল ব্যাখ্যা হচ্ছে। 12টা পেয়েছে, 8টা ক্যান্সেল হয়েছে। আমি এটা ক্লিয়ার করি। 20 জন জিতেছে। তো এবার ধরুন যারা জিতেছে নিশ্চিতভাবে যারা রাজনৈতিক লোক, তারা অনেক কিছু জানেন, নিঃসন্দেহে এমন হয় ভোট দেবে না, ক্যান্সেল হয়ে যায়। আরে এই রাজ্যে তাই না? তাহলে স্বাভাবিকভাবে তার কার্যকলাপটা ক্যামেরায় ধরা পড়েছে। আমরা এই আলোচনায় আসবো। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ প্রধানমন্ত্রী বলেছেন যুবকদের জন্য, নারীদের জন্য, কৃষকদের জন্য এবং দরিদ্রদের জন্য, এই 4টে হচ্ছে গিয়ে তাঁর সরকারের স্তম্ভ। তাদের কথা ভেবেই তিনি বিকশিত ভারতের কথা ভাবছেন। এবার তাদের জন্য কি করা হয়েছে না করা হয়েছে সেটার প্রেক্ষিতে বাকি বিরোধীদের কি মতামত আমি শুনবো। প্রথমে কংগ্রেস। যুবকদের জন্য বেকারত্বের হারটা যতটা পারে বাড়াবে। 2 কোটি টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের পড়ে গেছে, 2 কোটি বেকারত্ব দূর হয়েছে, 15 লক্ষ টাকা করে চাকরি মানে ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আচ্ছা, তারপর সমস্ত বিদেশি টাকা দেশে ফিরে এসছে। 29 জনের মধ্যে 28 জনই গুজরাটের, একজন শুধু আমাদের মানে গুজরাটের বাইরের লোক। আজকে এখানে নারীত্ব, নারীর সম্মান রক্ষা, যেখানে কুস্তিগির নারীকে মানে শারীরিক এবং মানসিক নির্যাতনের পর তার সঙ্গে ঘুরে বেড়ান বিজেপির নেতারা, তারা কত কি করবেন জানা আছে। এবং আমি আপনাদের বলি, দারিদ্রতা ইন্ডেক্সটা কোন জায়গায় নেমেছে। আমরা ক্ষুধার্ত ভারত 117 নম্বরে আছি। কাদের সার্ভে? আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আমি শুনলাম কাদের সার্ভে? খাদ্য সূচকে কোথায় আছে সেটা বেরিয়েছে। বেকারিতে আমাদের বছরে 2 কোটি করে চাকরি ছেড়ে দিলাম। বেকারিতে 50 বছরের সর্বোচ্চ বেকার সংখ্যা নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে। আমি যেটা বারবার বলছি, 15 লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। এখানে 100 দিনের লোকেরা টাকা পাচ্ছে না, প্রান্তিক মানুষরা। আর আপনি বড় লোকদের টাকা বিজেপির কাছে। একটু শুনুন প্রসেনজিৎ বাবু, একটু শুনুন। 2014 থেকে 2022 এনসিআরবির রিপোর্ট বলছে, এক মিনিট এনসিআরবির রিপোর্ট বলছে 1,474 জন কৃষক আত্মহত্যা করেছেন। 1,474 জন কৃষক, অর্থাৎ আপনার কৃষকের যে দাবি সেটা আমরা সেখান থেকে বললাম। নারী শক্তির জায়গা থেকে যদি আমরা দেখি, আচ্ছা, কর্মসংস্থানে 42% of Indians graduates under 25 were unemployed in 2021-22, ঠিক আছে। women, crime against women,
এটা 4% বৃদ্ধি পেয়েছে 2021 থেকে। ঠিক আছে, তো আর হচ্ছে কি যুবক কর্মসংস্থানের কথাটা একটু আগে সিপিএম এর পক্ষ থেকে বলা হলো, আপনার উত্তর শুনবো। দেখুন, প্রথম কথা, এনসিবিআর এর রিপোর্ট 2019-এর পর থেকে রাজ্য সরকার পাঠায় না। 2014 থেকে 2022 এটা সারা ভারতের, আমাদের সারা আমাদের পশ্চিমবঙ্গ পাঠায় না, রাজ্য পাঠায় না ভারতের। শুনে নিন, আজকে 4 বছর ধরে যেমন সিকিম 3 বছর দেয়নি, নাগাল্যান্ড দেয়নি, একদমই দেয়নি, অন্য জায়গায় যাচ্ছে। বলতে দেন তো, মনরেগার কথা বলছি, মনরেগার কথা বলছি। কৃষক আত্মহত্যা 2014 থেকে 2022 কৃষক আত্মহত্যা এর থেকেও বেশি রিপোর্ট ছিল হচ্ছে ইউপিএর জামানায়, মহারাষ্ট্র, বিদর্ভ। তাহলে আছে দিন আজকে অনেক ডেভেলপ করছে আস্তে আস্তে কৃষকদের। আর 4% বৃদ্ধি পেয়েছে ওমেনদের উপর, বলতে দেবেন তো, ক্রাইম এগেইনস্ট এমএসপি 4% বৃদ্ধি পেয়েছে, যে মিনিমাম সাপোর্ট প্রাইস কোয়ার্টারলি রিভাইজ করে ইনক্রিজ করা হবে, বলছে নারী সুরক্ষা, ও চলে যাচ্ছে। না ঠিক আছে ঠিক আছে, কৃষকদেরটাও বলছেন। হ্যাঁ শুনুন, শেষ করুন। ন্যূনতম শক্তিদার শুনতে হবে। মিনিমাম সাপোর্ট প্রাইস এর আগে কোন সরকারের সময় এই টাকা ছিল না, এবং এখন ঠিক করা হচ্ছে কোয়ার্টারলি রিভিউ করে ইনক্রিজ করা হবে, এবং কৃষকদের ক্ষেত মজুর যারা ছিল তারা প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান যোজনায় সংযুক্ত হয়েছে। কৃষকদের যে রিটেল ইনফ্লেশন 5.7% ডিসেম্বর 2023। আচ্ছা উত্তর আসছি 1 সেকেন্ড। রিটেল ইনফ্লেশন 5.7% ইনক্রিজ ডিসেম্বর 2023। উত্তর দেখুন, আমাকে যদি বলতে দেন একের পর এক বলে যাব। আপনি যেভাবে বলছেন সেইভাবে আমি বুঝতে পারছি না আপনি অ্যাঙ্কার না বিরোধী পক্ষের লোক। আমি প্রশ্নটা হয়ে যাচ্ছে, অ্যাঙ্কার হয়ে যাচ্ছে, কোন না কোন একটা রাজনৈতিক দলের স্ট্যান্ড ফেলে দিচ্ছে। দিতে দেবেন উত্তরটা? হ্যাঁ বলুন। আজকে কৃষকদের জন্য এই মানে কৃষক নিধি সম্মান যোজনার মধ্য দিয়ে প্রতিদিন 6,000 কোটি টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে। আজকে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু কৃষকদের একটা বিশাল সুবিধা হয়েছে। বাজেট বরাদ্দ কমিয়ে আমরা কৃষক নই, আমরা অবুঝ, আমরা মানে আমাদের কিছু জানি না, আমরা ফাঁকায় বলছি। কিন্তু কৃষকরা তো কৃষিটা বোঝে। কৃষকরা যদি কৃষিটা বোঝে, যদি মেনে নিতে হয়, তাহলে কৃষকরা কেন এত বড় দিল্লির পথ রাস্তায় আন্দোলনটা করলো? নিশ্চিত বলবো না, আমি আপনার সঙ্গে বললাম, আপনার সঙ্গে কি বললাম, আমি আপনার সঙ্গে ইচ্ছাও বলিনি, আপনার সঙ্গে বলিনি, এটা পার্লামেন্ট মানিয়ে দেবেন। আমি জানি পার্লামেন্টে আপনারা এটাই করেন, বিরোধীরা আটকে দেন, এখানে অন্তত বলতে দিন। আজকে দেখুন মোদী সরকার গত 10 বছরে যে কি করেছে বলছিল না, যে কি ফেরিওয়ালা হাম তো ফাকির আদমি হ্যাঁ ঝোলা লেকে নিকল আয়ে হ্যাঁ, হ্যাঁ তো ফাকির আদমি তো ঝোলা নিয়ে তো বেরিয়েছে। ঝোলা নিয়ে আস্তে আস্তে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ছিল সেগুলো বিক্রি করে করে নিয়ে ঝোলাতে নিয়ে আদানি আম্বানি এদের হাতে দিয়ে দিচ্ছে। এটাই তো ঝোলা, এটাই তো ফকিরের কাজ। আর দুই হচ্ছে এই যে আবার পার্লামেন্ট মুডে চলে গেছে। হ্যাঁ শেষ কিছুদিন বাকি আছে তো পার্লামেন্ট মুডে আছে। আর দেখুন বিজেপির যিনি প্রধানমন্ত্রী আছেন, দেশের প্রধানমন্ত্রী আমরা মনে করতাম, আজকে উনি বিজেপির প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আচ্ছা উনি বলছেন যে বিরোধীদের উনি আক্রমণ করছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, তার ওখানে কোথায় দেশের ভালো খারাপ নিয়ে আলোচনা করবেন, উনি ওখানে এটা মনে হচ্ছে না ইয়ে হচ্ছে না, মানে বিজেপির সমাবেশ হচ্ছে, সমাবেশ করে দিচ্ছে। 800 সিট। আমি আপনাকে বলছি এই প্রধানমন্ত্রী এবং এই সরকার যদি আগামী দিনে ভারতবর্ষে ঘটনাচক্র নির্বাচিত হয়ে যায়, তাহলে এই নির্বাচন ব্যবস্থাটা আর থাকবে না। তাই এটা সময়ের দাবি যে এই বিজেপি সরকারকে অবিলম্বে এই নির্বাচনে যদি প্রত্যাখ্যাত করতে হবে, শেষ করতে হবে, দেশের ভালো। ভারতবর্ষকে, ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড, সংবিধান, বিচার ব্যবস্থা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই সর্বধর্মের সমন্বয় যদি রক্ষা করতে হয়, সর্বোপরি আজকে আলোচনা করছিলাম, প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের বক্তব্য রেখেছে। আমাদের সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শক্তি মৈত্র, শুভজিৎ সরকার। আলোচনার সময় একেবারেই শেষ। আজকের বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।